দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা কিন্তু পুরো বিশ্বের মানচিত্রই বদলে দিয়েছে। আর ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ওটা ছিল ঠিক সেরকমই একটা মোড় ঘোরানো ঘটনা। বলা যায় একটা নতুন দেশের জন্মের পথ তৈরি করে দিয়েছিল এই আন্দোলন। চলুন আজ আমরা সেই উত্তাল সময়ের একেবারে গভীরে গিয়ে দেখি কি হয়েছিল তখন। মানে এই একটা কথাই পুরো আন্দোলনের মূল সুরটা বেঁধে দেয়, তাই না? যথেষ্ট হয়েছে। এটা ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ফুঁসে ওঠার একটা অভূতপূর্ব উদাহরণ। আর এর ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে তা ইতিহাসের গতিপথকেই পুরোপুরি বদলে দিয়েছিল। আচ্ছা, তো প্রেক্ষাপটটা একটু বোঝা যাক। ৬০-এর দশক জুড়ে প্রেসিডেন্ট আইয়ুব খানের যে সামরিক শাসন চলছিল, তাতে পূর্ব পাকিস্তানের মানুষ রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে একেবারে কোণঠাসা হয়ে পড়ছিল। মানে দশকের পর দশক ধরে যে ক্ষোভটা জমছিল, সেটা তখন ছিল একটা বারুদের স্তূপের মতো, শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষায়। আর আইয়ুব খানের রাজনৈতিক সিস্টেমটার নাম ছিল, শুনলে বেশ ভালোই লাগে, মৌলিক গণতন্ত্র। কিন্তু নামে গণতন্ত্র থাকলেও আসলে সব ক্ষমতা ছিল প্রেসিডেন্টের হাতে, মানে একদম এককেন্দ্রিক। সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই সিস্টেমে তাদের কথার, তাদের মতের কানাকড়িও দাম নেই। এই যে এত চাপা ক্ষোভ, এই ক্ষোভের আগুনে ঘি ঢালার কাজটা করল আগরতলার ষড়যন্ত্র মামলা। ভাবা যায় একটা মামলাই পুরো জাতিকে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একজোট করে ফেলল। অফিসিয়ালি এই মামলার নাম দেওয়া হয়েছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। আর অভিযোগটা কি ছিল? বলা হচ্ছিল যে আসামিরা নাকি ভারতের সাথে মিলে পূর্ব পাকিস্তানকে আলাদা করার ষড়যন্ত্র করছেন। আর এই পুরো ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে নাম দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের। ব্যাপারটা দেখুন, সরকার একদিকে এটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা, ভারতের সাথে ষড়যন্ত্র, আর অন্যদিকে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ কি ভাবছে? তারা পরিষ্কার বুঝছে যে এটা আসলে স্বায়ত্তশাসনের আন্দোলনকে থামানোর একটা অজুহাত। শেখ মুজিবকে আটকানোর জন্য সাজানো একটা নাটক ছাড়া আর কিছুই না। তো এই পরিস্থিতিতে বসে থাকার পাত্র তো ছাত্রসমাজ নয়, তারা ঠিকই সংগঠিত হতে শুরু করল। সমস্ত ছাত্র সংগঠন মিলে তৈরি হল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। আর তারা কি করল? তারা স্বায়ত্তশাসনের জন্য যে ৬ দফা দাবিটা ছিল, সেটার সাথে নিজেদের দাবি দাওয়া মিলিয়ে পেশ করল ঐতিহাসিক ১১ দফা। আর এই ১১ দফা খুব দ্রুতই শুধু ছাত্রদের দাবি থাকল না, হয়ে উঠল পুরো জাতির দাবি। এরপর আর আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকল না, এটা হয়ে গেল গণমানুষের আন্দোলন। আর সরকার যত দমনপীড়ন বাড়াতে লাগল, প্রতিবাদটা ততই গণ অভ্যুত্থানের চেহারা নিতে শুরু করল। দাবানলের মতো এটা ছড়িয়ে পড়ল প্রদেশের এ মাথা থেকে ও মাথায়। আর ঠিক তখনই মাত্র ১ মাসের ব্যবধানে কয়েকটা হত্যাকাণ্ড পরিস্থিতিকে একেবারে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। ২০শে জানুয়ারি ছাত্রনেতা আসাদ, ২৪শে জানুয়ারি স্কুলছাত্র মতিউর, এরপর ১৫ই ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টের ভেতরেই আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা এবং ১৮ই ফেব্রুয়ারি ছাত্রদের বাঁচাতে গিয়ে অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু। এই প্রত্যেকটা মৃত্যু হয়ে উঠল রাষ্ট্রীয় বর্বরতার এক একটা প্রতীক। মানুষের জমে থাকা সব ক্ষোভ যেন এবার ফেটে পড়ল। বিশেষ করে সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুটা ভাবুন একবার। একজন নিরস্ত্র বন্দী, যাকে রাষ্ট্রের হেফাজতে রাখা হয়েছে, তাকেই হত্যা করা হলো। এই একটা ঘটনা সরকারের উপর মানুষের যেটুকু বিশ্বাস বাকি ছিল সেটাও পুরোপুরি শেষ করে দিল। সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে রাষ্ট্র আসলে তার নিজের নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। এই পুরো আন্দোলনে সরকারি হিসাবের বাইরেও প্রায় ৬৮ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ দিয়েছিলেন। তাদের এই আত্মত্যাগ কিন্তু বৃথা যায়নি, বরং তাদের রক্ত এই আন্দোলনকে নতুন শক্তি জুগিয়েছিল। প্রত্যেক শহীদ হয়ে উঠেছিলেন এই গণ অভ্যুত্থানের এক একজন প্রেরণা। তো এই পর্যায়ে আন্দোলন কিন্তু আর শুধু ১১ দফা বা ৬ দফা আদায়ের মধ্যে থেমে থাকল না। এটা সরাসরি এক নায়ককে ক্ষমতা থেকে সরানোর লড়াইয়ে পরিণত হল। আর জনগণের এই সম্মিলিত শক্তির সামনে আইয়ুব খানের ক্ষমতার ভিত একেবারে নড়ে গেল। মানুষের এই প্রচণ্ড চাপের মুখে সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল। ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা কোনো শর্ত ছাড়াই তুলে নেওয়া হল। আর শুধু মামলাই তুলে নেওয়া হলো না, ওই একই দিনে শেখ মুজিবুর রহমান সহ বাকি সব বন্দীকেও মুক্তি দেওয়া হলো। এটা ছিল জনগণের জন্য, এই আন্দোলনের জন্য এক বিশাল জয়। কিন্তু মানুষের দাবি ছিল আরও বড়। তারা শুধু নেতার মুক্তি চায়নি, তারা চেয়েছিল স্বৈরা শাসকের পতন। তাই আন্দোলন থামল না। অবশেষে ২৫শে মার্চ প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলেন, ক্ষমতা তুলে দিলেন সেনাবাহিনীর হাতে। আর এর পরের দৃশ্যটা ছিল ঐতিহাসিক। জেল থেকে মুক্তি পাওয়ার পর শেখ মুজিবকে বরণ করে নেওয়ার জন্য রেসকোর্স ময়দানে লাখো মানুষের ঢল নেমেছিল।
আর সেই বিশাল জনসমুদ্রের সামনেই তাকে দেওয়া হলো বঙ্গবন্ধু উপাধি, বাংলার বন্ধু। এই উপাধিটাই যেন তার পুরো রাজনৈতিক জীবনের স্বীকৃতি হয়ে গেল। কিন্তু গল্পটা এখানে শেষ হল না। আইয়ুব খান গেলেন, কিন্তু গণতন্ত্র এলো না। ক্ষমতা এলেন আরেকজন সামরিক শাসক, জেনারেল ইয়াহিয়া খান। তবে তিনি এসে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিলেন। ইয়াহিয়া খান ঘোষণা করলেন যে ১৯৭০ সালে পাকিস্তানে একটা সাধারণ নির্বাচন হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নির্বাচনটা হবে জনসংখ্যার ভিত্তিতে। এই একটা সিদ্ধান্তের কারণেই কিন্তু জাতীয় পরিষদে প্রথমবারের মতো পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার একটা সুযোগ তৈরি হল। আর নির্বাচনের ফলাফল যা এলো তা ছিল এক কথায় অভাবনীয়। দেখুন, মোট ৩০০টা আসনের মধ্যে একাই ১৬০টা আসন জিতে নিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। পূর্ব পাকিস্তানের মানুষ ব্যালটের মাধ্যমে তাদের রায়টা একদম স্পষ্ট করে জানিয়ে দিল। আসলে এই ফলাফলটা ছিল ৬ দফা আর ১১ দফার পক্ষে একটা গণভোটের মতো। ব্যালট বাক্সই বলে দিল যে পূর্ব পাকিস্তানের মানুষ আসলে কি চায়। তারা স্বায়ত্তশাসনের পক্ষে তাদের রায় চূড়ান্তভাবে দিয়ে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, গণ অভ্যুত্থান করে নির্বাচনে জেতা গেল, কিন্তু সেই রায় মেনে যখন ক্ষমতা দেওয়া হলো না, তখন আর কি পথ খোলা থাকে? ১৯৬৯-এর এই বিরাট বিজয়ী কি শেষ পর্যন্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মঞ্চটা তৈরি করে দিয়েছিল? প্রশ্নটা রইল।